একটি জঙ্গলে সকল প্রাণীরা মিলেমিশে বসবাস করত। এরা একে অন্যের কোনো ক্ষতি করত না, কোনো কারণ ছাড়া। কারণ ওই বনের পশু রাজা সিংহ এই আইন তৈরি করেছে, অবলা প্রাণীদের অযথা না হত্যা করা। আমার তৈরি করা এই আইনটার কারণেই আজকে জঙ্গলের এত সুখ আর জঙ্গলটা এত শান্ত। কেউ যদি আমার এই আইন লঙ্ঘন করে তাহলে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। ওই জঙ্গলে থাকতো একটি ধূর্ত শিয়াল। শিয়ালটি অনেক চালাক ছিল, সে কারো কোনো কথাই শুনতো না। একদিন শিয়ালটি একটি গাছের ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করেই সে একটি ছাগল দেখতে পেল। আরে এই তো একটা ছাগল একাই দেখি মাঠে খাচ্ছে, কিন্তু বনের রাজা সিংহ তো আইন বানিয়েছে অবলা কোনো পশু প্রাণীকে না হত্যা করা। কিন্তু কি করি, চুরি করে খেতে তো আর ভালো লাগে না। মানুষেরা ধরতে পারলে অনেক মারে। এখন থেকে জঙ্গলের প্রাণীদের ওই বেটা সিংহ আমার কিছুই করতে পারবে না। এই কথা বলে শিয়াল ছাগলের সাথে কথা বলতে যায়। আরে এই যে ছাগল, তুমি এখানে? আমি তোমাকে সারা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি। কেন আমাকে তুমি সারা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছ কেন? কি হয়েছে? আরে বনের রাজা সিংহ তোমাকে ডেকে পাঠিয়েছে। আমি তো ওনার মন্ত্রী, তাই তোমাকে ডাকতে এসেছি। কেন আমাকে ডেকে পাঠিয়েছে কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, না তো আমি কোনো অপরাধ করেছি। আরে তুমি ভয় পাচ্ছ কেন? মহারাজ তো তোমার ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্যই তোমাকে ডেকেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখন আমার সাথে চলো। ঠিক আছে, বলছো যখন চলো মহারাজের কাছে যাই। এই কথা বলে ছাগল শিয়ালের সাথে চলতে লাগলো। শিয়াল ছাগলকে মাঠ থেকে জঙ্গলে নিয়ে গেল। কি ব্যাপার মন্ত্রী শিয়াল, তুমি আমাকে এই জঙ্গলে আনলে কেন? মহারাজ সিংহ কোথায়? কোনো মহারাজ টহারাজ তোকে ডাকেনি। আমি শিয়াল তোকে চালাকি করে এখানে এনেছি। এবার তোকে আমি খাবো, এতে করে বনের কোনো পশু পাখি টের পাবে না। এই বলে শিয়াল ছাগলটিকে হত্যা করে ফেললো। তারপর শিয়াল ছাগলটিকে খেতে শুরু করলো। শুনেছো হরিণ, কয়েকদিন থেকে একটা ছাগলকে দেখতে পাচ্ছি না। সে আবার জঙ্গল ছেড়ে চলে গেল নাকি নাকি কেউ ওকে শিকার করে ফেলেছে, কিছুই তো বুঝতে পারছি না। তুমি তাকে দেখেছিলে? না তো, আমি তো ছাগলটিকে দেখিনি। আমার তো মনে হয় না কোনো প্রাণীর মহারাজ সিংহের আইন ভাঙার চেষ্টা করবে বা কারো এরকম সাহস আছে। মনে হয় ছাগলটি জঙ্গল ছেড়ে চলে গেছে। আমার সেটা মনে হয় না। এরকম ভালো একটা জঙ্গল ছেড়ে সে কেন যাবে? এই জঙ্গলে থাকলেই তো সে নিরাপদে থাকবে। এরকম ভাবে ছাগল আর হরিণ কথা বলছিল। এদিকে হরিণের ছানাটি খুবই চঞ্চল ছিল। সে একাই বেরিয়ে পড়ল মাঠে গিয়ে ঘাস খাওয়ার জন্য। এইদিকে শিয়াল সেই মাঠে বসেছিল শিকারের আশায়। অনেকক্ষণ যাবৎ বসে থাকার পর সে হরিণের ছানাটি সে মাঠে চলে আসলো আর মাঠে এসেই ঘাস খেতে শুরু করলো। আরে বাহ, এই তো দেখছি কচি একটা হরিণের ছানা। এইটাকে খেতে পারলে আমার জীবন সার্থক। যাই, বেটাকে বোকা বানিয়ে ওকে জঙ্গল থেকে নিয়ে যাই। কি হরিণের ছানা, একা একা মাঠে কি করছো? তোমার মা আমাকে পাঠিয়েছে তোমাকে এখান থেকে নিয়ে যেতে। আমার সাথে চলো। কিন্তু তোমাকে তো আমি চিনি না। তুমি কে আর আমার মা তোমাকে কেন পাঠাবে? আরে আমাকে চিনলে না? আমি তোমার শিয়াল চাচ্চু। তোমার মা আমাকে ভালোভাবে চেনে। এখন আর কথা বাড়িও না। তোমার মা তোমাকে না দেখতে পেয়ে অনেক চিন্তিত, তাই আমার সাথে তাড়াতাড়ি চলো। শিয়ালের এরকম কথা বলায় হরিণের ছানাটি শিয়ালের সাথে যেতে লাগলো। শিয়াল জঙ্গলে গিয়ে হরিণের ছানাটিকে মেরে ফেললো। তারপর সে তাকে খেতে শুরু করলো। এদিকে হরিণ গল্প করতে করতে হঠাৎ করে পেছনের দিকে তাকিয়ে দেখে তার ছানাটি সেখানে নেই। আমার ছানাটা কোথায় গেল? ও তো আমাকে না বলে কোথাও যায় না। নিশ্চয়ই মাঠে চলে গেছে। তাড়াতাড়ি ওকে খুঁজতে হবে, তা না হলে ও তো অনেক বিপদে পড়বে। সেও যদি ছাগলের মতো হারিয়ে যায়। এই বলে হরিণ তার ছানাকে খুঁজতে লাগলো। অনেক মাঠে সে তার ছানাকে খুঁজলো, কিন্তু কোথাও সে পেল না। তাই সে বাধ্য হয়ে মহারাজ সিংহের কাছে গেল।
মহারাজ, অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি আমাকে সাহায্য করুন। কি বলছো হরিণ? তোমার জঙ্গলের বিপদ? কি বিপদ হয়েছে তোমার? মহারাজ, বেশ কয়েকদিন যাবৎ জঙ্গলে কিছু আজব ঘটনা ঘটছে। কয়েকদিন আগে একটি ছাগল গায়েব হয়ে গেছে, আর কিছুক্ষণ আগেই আমি আমার ছানাকে হারিয়ে ফেলেছি, আর ওকে খুঁজেই পাচ্ছি না। সে আমাকে ছাড়া কোথাও যায় না, মনে হয় তাকে কেউ শিকার করে ফেলেছে, কিন্তু আপনার জঙ্গলে তো শিকার করা মানা। সে কি বলছো? আমার জঙ্গলের এত কিছু হয়ে যাচ্ছে, আমি তার কিছুই টের পেলাম না। তুমি কিছুই চিন্তা করো না, আমি এখনই বাঘকে ডেকে পাঠাচ্ছি, তারপরে দেখি জঙ্গল থেকে কিভাবে কে হারিয়ে যায়। সিংহ বাঘকে ডাকতে পাঠায়। সিংহের ডাকে বাঘ সিংহের কাছে চলে আসে। কি ব্যাপার বাঘ? আমি এগুলো কি শুনছি? জঙ্গল থেকে নাকি ঘাস খাওয়া প্রাণী হারিয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে নাকি হরিণের ছানাও হারিয়ে গেছে। এগুলো কে শিকার করছে? কোথাও তুই শিকার করছিস না তো? না মহারাজ, আমি প্রয়োজন ছাড়া কোনো প্রাণীকে শিকার করি না। আর আমি কবে কখন শিকার করি তা তো আপনি জানেনই, আমি এই কাজ করিনি। তাহলে কার এত বড় সাহস যে আমার জঙ্গল থেকে আমার প্রজাদের অত্যাচার করছে? আমার মনে হয় কোনো শিয়াল চালাকি করে আপনার প্রজাদের বোকা বানিয়ে খেয়ে ফেলছে। তা না হলে মাঠে ঘাটে শিকার করত কোনো ভয়ানক প্রাণী থাকলে। ঠিক আছে, আমি শিয়ালকেও ডেকে পাঠাচ্ছি। এই বলে সিংহ তার দুধ পাখিকে শিয়ালের কাছে পাঠিয়ে দিল। পাখিটি শিয়ালের কাছে গিয়ে শিয়ালকে ডাকলো, কিন্তু শিয়াল রেগেমেগে বলল, আমি তোর ওই মহারাজকে মানি না। ও কি একটা আজব আইন বের করেছে, গিয়ে বল তোর মহারাজকে আমি যাব না। এখন যদি আমি আপোষেই যাই তাহলে ওই বেটা আমাকে অনেক শাস্তি দিবে। ওই দুই প্রাণীকে আমি খেয়েছি, কিছু করতে পারলে করুক তোর মহারাজ। সিংহের দুধ পাখিটি সিংহের কাছে পৌঁছে শিয়ালের সব কথা সিংহকে বলে দেয়। এত বড় সাহস ওই শিয়ালের! ও কিনা আমার জঙ্গল থেকেই পশু পাখি নির্বিচারে হত্যা করছে। ওই বাঘ, যা ওই শিয়ালকে ধরে নিয়ে আয়, ওকে আমি কঠিন শাস্তি দেব। সিংহের হুকুমে বাঘ গেল শিয়ালকে ধরে আনতে। কিছুক্ষণ পর বাঘ শিয়ালকে ধরে আনলো। তুই নিজের মুখে স্বীকার করেছিস যে তুই আমার আইন ভঙ্গ করেছিস, আর হরিণের ছানা আর ছাগলটিকে তুই খেয়েছিস, তাই তোকে আমি মৃত্যুদণ্ড দিচ্ছি। তোকে দেখে অন্য প্রাণীরাও শিক্ষা পাবে। সিংহের কথা মতো শিয়ালকে নিয়ে গেল ফাঁসির মঞ্চে। তারপর বাঘ শিয়ালকে ফাঁসি দিয়ে দিল। এভাবে দুষ্ট শিয়ালটি উচিত শিক্ষা পেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটি জঙ্গলের গভীরে একটি কমলা গাছে দুটি কাঁচা কমলা ছিল। একদিন কাঁচা কমলা দুটি তাদের নিজেদের মধ্যে কথা বলছিল। ওহে বন্ধু, কেমন আছো? আমি ভালো আছি বন্ধু, তোমার কি অবস্থা? আমি বন্ধু সব সময় ভালোই থাকি। এভাবে দুটি কাঁচা কমলা তাদের নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় একটি কাঁচা কমলা বলে ওঠে, বন্ধু, তুমি কি আমার থেকে কিছু লুকিয়েছো? আমাকে দেখতে তোমার থেকে অনেক সুন্দর লাগে। কি যে বলো না বন্ধু, আমরা তো দুজনেই দেখতে একই রকম, আর তাছাড়া আমরা দুজনেই তো একই গাছে, তাহলে অধিক বেশি সুন্দর কিভাবে ভাবতে পারো নিজেকে? তুমি এখন যাই বলো বন্ধু, আমরা গাছের বা একই রকমের দেখতে হলেও আমি তোমার থেকে অনেক বেশি সুন্দর। যদিও কমলা দুটি দেখতে একই রকম ছিল, কিন্তু দুটি কমলার মন ছিল সম্পূর্ণ আলাদা। একজন কমলা ছিল অনেক ভালো এবং দয়ালু স্বভাবের, আর অপরজন ছিল অহংকারী, স্বার্থপর ও হিংসুটে স্বভাবের। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর এদিকে কমলা দুটিও বেশ বড় হয়ে যায়। এই দুটোর কমলার মধ্য থেকে অহংকারী কমলাটি দ্রুত পেকে যায় এবং দেখতেও সে অনেক সুন্দর হয়। এমন সুন্দর রূপ পেয়ে অহংকারী কমলাটি আরো বেশি অহংকারী হয়ে ওঠে, আর সে সব সময় রূপের বড়াই করতে থাকে। একদিন পাকা কমলাটি বলে, আজ আমি অনেক খুশি, কারণ আমি আজকে পরিপূর্ণ সুন্দর রূপে পরিণত হয়েছি। আমার শরীর থেকে কত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, আহ কি সুন্দর সুবাস। এমনি ভাবে
পাকা কমলাটি তার রূপের বড়াই করে কাঁচা কমলাটিকে শোনাচ্ছিল। এমন সময় কাঁচা কমলাটি বলে, বন্ধু, তোমার শরীর থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে, আর তুমি তা নিয়ে এত অহংকার করছো। বন্ধু, তুমি এটা কিন্তু ঠিক করছো না। কি যে বলো, আমার সুন্দর রূপ সুন্দর সুগন্ধের জন্য তোমার অনেক হিংসা হচ্ছে, তাই না? আমি জানি এটা তো হবারই কথা, কারণ আমার মতো সুন্দর এই জঙ্গলে একটি ফলও পাবে না তুমি। আর তোমাকে দেখো দেখো, দেখতে কেমন বিশ্রী লাগছে, আর তোমার শরীর দিয়ে কোনো সুগন্ধ বের হচ্ছে না। বন্ধু, তুমি এমন অহংকার করছো কেন? আমরা তো একই গাছেরই কমলা। তোমার গায়ের রংটা আগে বদলে গেছে, আর কয়েকদিন পর তো আমারও রংটা বদলে যাবে। তাই বলে কি বন্ধু তুমি আমার সাথে অহংকার করবে? দেখ কাঁচা কমলা, তুই মোটেও আমাকে বন্ধু বলবে না বলছি। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, আমাকে নিয়ে সবাই কত প্রশংসা করবে, আর তোকে দেখে সবাই খুব ফিরিয়ে নেবে। আর আমার এমন রূপ দেখে তোর খুব অহংকার হচ্ছে, তাই না রে? এভাবে বলছো কেন? কখনোই আমি আমার নিজেকে নিয়ে অহংকার করি না। আমি তো শুধু তোমাকে বলেছি তুমি যেমন অহংকার করছো এটা করা ঠিক না বন্ধু। এভাবে কাঁচা কমলা ও পাকা কমলা মিলে কথা বলছিল। ঠিক তখনই সেখান দিয়ে একটি হাঁস যাচ্ছিল। হাঁসটিকে দেখে পাকা কমলাটি বলে, এই যে হাঁস ভাই, শোনো তো, দাঁড়াও, আমাদের মধ্যে একটা বিচার করে দাও তো। কেমন বিচার শুনি? আচ্ছা হাঁস ভাই, বলো তো, আমাদের দুজনের মধ্যে তুমি বেশি কাকে মূল্যায়ন করবে? পাকা কমলার এমন কথা শুনে হাঁসটি একটু চিন্তায় পড়ে যায়, আর তারপর বলে, যেহেতু তোমরা একই গাছের দুটি কমলা, আর তোমার গায়ের রং একটু আগে বদলে গেছে, কিন্তু কাঁচা কমলার গায়ের রঙও কিছুদিনের মধ্যে বদলে যাবে, তাই আমার কাছে তোমরা দুজনেই সমান। এমন কথা শুনে পাকা কমলাটি অনেক রেগে যায় আর বলে, আমি জানি হাঁস ভাই, তুমি ওই কাঁচা কমলাকে খুশি করার জন্য মিথ্যে কথা বলছো। না পাকা কমলা, আমি মিথ্যে বলি না, কারণ মিথ্যে বলে তো মহাপাপ। আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি মাত্র। মূর্খ হাঁস কোথাকার, এখান থেকে যা বলছি তাড়াতাড়ি যা। এত অহংকার করে ভালো নয়, মনে রেখো পাকা কমলা, অহংকারই পতনের মূল। এমন কথা বলে হাঁস সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে একটি কাক বিশ্রাম নেওয়ার জন্য ওই পাকা কমলার ডালে এসে বসে। আর তখন পাকা কমলাটি অনেক রেগে যায় আর বলে, এই বাজে কাক, তুই আমার ডালের উপরে এসে বসেছিস কেন রে? তোর গায়ে নোংরা যদি আমার শরীরে এসে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যা, ভাগ এখান থেকে, যা, ভাগ বলছি। তখন কাকটি বলে, পাকা কমলা ভাই, আমি অনেক ক্লান্ত, তাই তো একটু বিশ্রাম নিতে আমি এখানে বসেছি, আর আমি একটু এখানে বিশ্রাম করে চলে যাব। কাকের এমন কথা শুনে পাকা কমলাটি আরো রেগে যায় আর বলে, মূর্খ একটা, বিশ্রাম নিবি তো আর কোনো জায়গা পেলি না তুই। বিশ্রাম নেওয়ার জন্য কি আমার ডালটাই চোখে পড়লো? এমন করে কথা বলছো কেন বন্ধু? কাক ভাই তো আমাদের কোনো ক্ষতি করছে না, শুধুমাত্র একটু বিশ্রাম নেওয়ার জন্যই তো বসেছে নাকি? চুপ কর গাধা, তোকে বলেছি না আমি, তুই আমাকে একদমই বন্ধু বলবি না, আর আমার ব্যাপারে তো নাক না গলানোটাই ভালো হবে, বুঝেছিস? কাক ভাই, তুমি আমার এদিকটাতে এসে বসো, আর যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তুমি এখানে বসে থাকো। এই বাজে কাক, তোকে বলছি না এখান থেকে চলে যেতে? দূর হ বলছি, দূর হ। ইস, আমার শরীরটা গন্ধ করে দিল। এরপর কাকটি কাঁচা কমলার ডালে গিয়ে বসে আর বলে, ধন্যবাদ কাঁচা কমলা, তুমি অনেক ভালো, আর ওই পাকা কমলা অনেক অহংকারী। অহংকার যে সর্বনাশ ডেকে আনে, তাই অহংকার করাটি একদমই ঠিক না। হ্যাঁ কাক ভাই, তুমি একদমই ঠিক বলেছো। আচ্ছা কাঁচা কমলা ভাই, অনেক তো বিশ্রাম নিলাম, আমি বরং এখন চলি। এমনি বলে কাক সেখান থেকে উড়ে চলে যায়। একদিন এক ছাগল ছানা মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কমলা গাছের নিচে এসে দাঁড়ায়। আর সেখানে ছাগল ছানাটি সেই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কান্না করতে থাকে। ছাগল ছানার এমন কান্না দেখে পাকা কমলাটি অনেক রেগে যায় আর বলে,
এই ছাগল ছানা, এখানে এসে কেন বিরক্ত করছিস আমাকে? তোর কান্নার দরকার হলে দূরে গিয়ে কান্না কর। ইস, আমার মাথাটা একদমই ধরে গেল। পাকা কমলা, এইটুকু একটা ছাগল কান্না করছে বলে কোথায় তুমি ওকে থামাবে আর কষ্টের কথা শুনবে, তা না করে তুমি ওর সাথে এমন খারাপ ব্যবহার করছো। আসলে তোমার থেকে এর ভালো আর কি বা আশা করা যায়? এরপর ছাগল ছানাকে কাঁচা কমলা উদ্দেশ্য করে বলে, কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদছো কেন? তোমাকে কেউ মেরেছে নাকি? ছাগল ছানা জবাবে বলে, না, আমাকে কেউ মারে নাই। আমার মা আমাকে অনেক বকেছে, আর তাই তো আমি কান্না করছি। আর আমি বাড়িতেও আর ফিরে যাব না। এমনি এমনি মা তোমাকে বকবে কেন? নিশ্চয়ই তুমি কোনো অপরাধ করেছো। অপরাধ? হ্যাঁ, তা অবশ্য একটু করেছি। তাই বলে কি আমাকে বকবে বলো? এখন আমাকে বলো তো, তোমার মা তোমাকে শুধু বকে নাকি আদরও করে? আমার মা তো আমাকে অনেক আদর করে আর আমাকে অনেক ভালোবাসে। দেখেছো, তোমার মা তোমাকে কত ভালোবাসে, কত আদর করে, আর তুমি কি না বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? আচ্ছা বলো তো, তুমি যদি এভাবে বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে তুমি অন্য কোথাও গিয়ে তোমার মায়ের মতো করে এমন আদর ভালোবাসা পাবে? কাঁচা কমলার এমন কথা শুনে ছাগল ছানা কান্না থামিয়ে বলে, হ্যাঁ সত্যি তো, আমার মায়ের মতো করে তো কেউ ভালোবাসবে না। এমন করে তো কখনো ভেবে দেখিনি। এখন তো ভেবেছো, তাই বলছি কি, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, হয়তো তোমার মা তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় পাকা কমলাটি বলে, এই যে ছানা, তুমি মোটেও ওই কাঁচা কমলার কথা শোনো না, কিন্তু তোমার মা তোমাকে একটু ভালোবাসে না, আর তাই তোমাকে অনেক বকেছে। তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো বলে একদমই ঠিক করেছো। ঠিক এমন সময় ছাগল ছানাটির মা ছানাটিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর তার ছানাকে পেয়ে ছাগলটি অনেক খুশি হয়। আর তখন ছাগল বলে, বাবা, আমি তোকে বকেছি বলে অনেক মন খারাপ হয়েছে, তাই না? আমি তোকে আর বকবো না। এখন তুই বাড়িতে চল বাবা, আমি তোর পছন্দের ঘাস এনেছি, চল বাবা। এদিকে কাঁচা কমলাটি বলে, এখন দেখলে তো, তোমাকে তোমার মা খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ কাঁচা কমলা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি অনেক ভালো। এখন তাহলে আমরা চলি। এমন কথা বলে ছাগল ও ছাগল ছানা তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে যায়। তখন পাকা কমলা ও কাঁচা কমলাকে বলে, ওহ, যত সব আদিক্ষিতা। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর এদিকে কাঁচা কমলাটি পেকে অনেক সুন্দর হয়ে যায়, আর অহংকারী পাকা কমলাটির শরীর শুকিয়ে গেছে, অনেক বিশ্রী হয়ে গেছে, আর তার শরীরটা পোকামাকড় দিয়ে বাসস্থান হয়ে যায়। এমন খারাপ অবস্থা দেখে সেই অহংকারী কমলাটি কান্না করতে করতে বলে, হায় হায় হায়, এ কি অবস্থা হলো আমার? আমি তো দেখতে অনেক কুৎসিত হয়ে গেলাম। সময় পরিবর্তনের সাথে সাথে তো আমিও পরিবর্তন হয়ে গেছি। এমন কথা বলতে বলতে অহংকারী কমলাটি অনেক কান্না করতে থাকে, আর এদিকে পাকা কমলার রূপে কাঁচা কমলাটি বলে, দেখেছো বন্ধু, আজ তোমার কি অবস্থা হয়েছে? একসময় তুমি তোমার এই সুন্দর রূপ নিয়ে অহংকার করতে, আর এখন দেখেছো তোমার শরীরের কি অবস্থা হয়েছে। তাই বলি কি বন্ধু, যার শুরু আছে তার কিন্তু শেষও আছে। আজকে তুমি আমাকে যেমন দেখছো, কাল আমি তেমন থাকবো না, আর এটাই স্বাভাবিক। এরপর ওই অহংকারী কমলাটি অনেক দুর্বল হয়ে যাওয়াতে গাছ থেকে ছিঁড়ে মাটিতে পড়ে যায়, আর সেখানেই মারা যায়। তো বন্ধুরা, দেখলে তো, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখলাম, যে রূপ থাকলেই অহংকার করতে নেই, আরো উপকার করতে না পারলেও ক্ষতি করা ঠিক না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।